শিল্পবন্ধু এবং নাট্যবন্ধুরা, আমরা আজ পালন করছি আমাদের কালের মহান নাট্যকার, নাট্যাচার্য সেলিম আল দীনের ১৩তম প্রয়াণ দিবস। আজকের এই দিনে ১৪ই জানুয়ারি ২০০৮ আমাদের কালের প্রধানতম নাট্যকার, নাট্যতাত্ত্বিক, নাট্যশিক্ষক, সংগঠক সেলিম আল দীন চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যান। ১৯৪৯ সালে সেলিম আল দীন জন্মগ্রহণ করেন। ১৮ই আগস্ট ১৯৪৯ এবং সেলিমের জীবন অবসান হয় ১৪ই জানুয়ারি ২০০৮। মাত্র ৫৮ বছরের জীবন। এই স্বল্প সময়ে সেলিম অসাধ্য সাধন করেছেন। বাংলা নাটক এবং বাংলা শিল্পকে তিনি ঔপনিবেশিক অবলম্বনমুক্ত করতে পেরেছিলেন। তিনি পশ্চিমের অর্থাৎ ইউরোপের নাট্যধারাকে অস্বীকারপূর্বক স্বাধীন মুক্ত জাতি, বাঙালি জাতির নিজস্ব নাট্যরীতি অনুসন্ধান এবং তার আঙ্গিকে তিনি নাট্য রচনার এবং উপস্থাপনার কথা বলেছিলেন। এবং আমাদের হাজার বছরের ঐতিহ্য আশ্রিত যে নাট্য আঙ্গিকগুলো এখনও আমাদের সামনে জীবন্ত, সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষার কথা বলেছেন। তিনি একটি জাতির মঞ্চকে এবং নাটককে আধুনিক করতে চেয়েছেন তার ঐতিহ্যের সংশ্লেষে, তাতে করে যেন মনে না হয় যে শেকড়চ্যুত একটি নাটক বা একটি জাতির নাট্যমুখ দর্শক দর্শন করছে। কার্যত নাটক সবসময় আঞ্চলিক, অর্থাৎ যে স্থানে অভিনীত হয় সে স্থানের মানুষের জীবন, সংগ্রাম, প্রণয়, ভালোবাসা, ক্রোধ, বিদ্বেষ, বিদ্রোহ, যুদ্ধ, অর্থাৎ সমগ্র জীবনটাকে নাটক ধারণ করে যে স্থানে নাটকটির জন্ম হচ্ছে সেই স্থানের প্রকৃতির উপরও ধারণ করে। প্রকৃতির উপরই তার নির্ভরশীলতা বেশি, অর্থাৎ তার প্রকৃতি, তার ভৌগোলিক অবস্থান, তার ইতিহাস ঐতিহ্য, তার আকাশ, তার বৃক্ষ, তৃণলতা, প্রাণীকুল, কীটপতঙ্গ, কোনো কিছুকেই বাদ দিয়ে একটি শিল্প সত্যিকার অর্থে রচিত হতে পারে না। এই কারণে পারে না যে তাহলে সেটি উন্মূল মনে হবে এবং সেটা উঞ্চবৃত্তিক হবে। সেলিম এই জিনিসগুলো বুঝেছিলেন খুব ভালোভাবে এবং এই যে ঔপনিবেশিক যে রীতি আছে সেটিকে সম্মান করলো, সেটিকে বাদ দিয়ে নিজস্ব নাট্য আঙ্গিকে নাটক করা যায়, সেলিম তা প্রমাণ করে দেখিয়েছেন। সেলিম শুধু নাটক রচনার মধ্যে দিয়ে প্রমাণ করেছেন তা নয়। কীর্তনকলা, কেরামতমঙ্গল, হাতদায়, যুবতী নমন, চাকা, প্রাচ্য, বনপাংশুল, নিমজ্জন, ধাবমান এবং সবশেষে স্বর্ণবল, এই সবগুলোর কথাই শুধু বলছি না, এর বাইরে নাটকের বাইরেও যদি আপনারা তাকান তাহলে অবাক হয়ে দেখবেন তিনি নাট্য দার্শনিক মতে শিল্প দর্শন নিয়ে তার সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। সেলিমের মৃত্যুর দীর্ঘদিন অতিক্রম করলাম, ১৩ বছর, কিন্তু আমরা কি সেলিমের নির্দেশিত পথে হাঁটতে পেরেছি? আমি নিজেকে নিয়েই বলছি এবং যারা আজকে আমাদের এই কথা শুনছেন তাদেরকেও বলছি, আমাদের নাট্যকর্মীরা, শিল্পকর্মীরা, আমরা কি সেই পথে হাঁটছি? অর্থাৎ সেলিম প্রদর্শিত পথে যদি আমরা হাঁটতাম তাহলে বাংলা নাটক অবশ্যই বিশ্ব রঙ্গমঞ্চে একটি ভিন্ন ধারা হিসাবে আজকে স্বীকৃতি পেত বা পরিগণিত হতো। কিন্তু সেটি আমাদের ঘটেনি এই কারণেই যে ১৩ বছরে আমরা সেলিমকে অতিক্রম করছে। সেলিমের দেখানো পথ, তার তত্ত্ব, সেগুলো নিয়ে পর্যালোচনা করে নতুন কথা বলছে, নতুন নাটক লিখছে, নতুন আঙ্গিক উপহার দিচ্ছে, সেলিমকে গ্রহণ করে অথবা সেলিমকে বর্জন করে। সেলিমের মৃত্যুর দীর্ঘদিন
অতিক্রম করলাম 13 বছর, কিন্তু আমরা কি সেলিমের নির্দেশিত পথে হাঁটতে পেরেছি? আমি নিজেকে নিয়েই বলছি, এবং যারা আজকে আমাদের এই কথা শুনছেন তাদেরকেও বলছি, আমাদের নাট্যকর্মীরা, শিল্পকর্মীরা, আমরা কি সেই পথে হাঁটছি? অর্থাৎ সেলিম প্রদর্শিত পথে যদি আমরা হাঁটতাম, তাহলে বাংলা নাটক অবশ্যই বিশ্ব রঙ্গমঞ্চে একটি ভিন্ন ধারা হিসাবে আজকে স্বীকৃতি পেত বা পরিগণিত হতো। কিন্তু সেটি আমাদের ঘটেনি এই কারণেই যে 13 বছরে আমরা সেলিমকে অতিক্রম করছে, সেলিমের দেখানো পথ, তার তত্ত্ব, সেগুলো নিয়ে পর্যালোচনা করে নতুন কথা বলছে, নতুন নাটক লিখছে, নতুন আঙ্গিক উপহার দিচ্ছে, সেলিমকে গ্রহণ করে অথবা সেলিমকে বর্জন করে, অথবা সেলিমের পাশাপাশি একটি ভিন্ন কথা, দর্শনের কথা বলে আমরা সেরকম দেখিনি বলেই এখন শঙ্কা হয় যে সেলিমের মৃত্যুর মধ্য দিয়ে তাহলে কি বাংলা নাটকের এই শেকড় অন্বেষণ এবং আধুনিক রূপটি তাহলে কি হবে না, কোনো দিন ঘটবে না? না, তা তো নয়, সেটি অবশ্যই ঘটবে। আজ আমাদের প্রজন্ম হয়তো সেলিমকে অনুসরণ করে, সেলিম দ্বারা প্রভাবিত হয়ে, উজ্জীবিত হয়ে আমরা হয়তো সেলিম প্রদর্শিত বা আমাদের কাঙ্ক্ষিত আধুনিক বাংলা নাটক রচনা এবং মঞ্চায়ন করতে পারছি না। এই শেকড় অন্বেষণ এবং আধুনিক রূপটি তাহলে কি হবে না, কোনো দিন ঘটবে না? না, তা তো নয়, সেটি অবশ্যই ঘটবে। আজ আমাদের প্রজন্ম হয়তো সেলিমকে অনুসরণ করে, সেলিম দ্বারা প্রভাবিত হয়ে, উজ্জীবিত হয়ে আমরা হয়তো সেলিম প্রদর্শিত বা আমাদের কাঙ্ক্ষিত আধুনিক বাংলা নাটক রচনা এবং মঞ্চায়ন করতে পারছি না ব্যাপকভাবে। হচ্ছে, চারিদিকে চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টা যথেষ্ট নয় বলে আমার মনে হয়েছে। তবে আগামী দিনে নতুন প্রজন্ম নিশ্চিতভাবে রচনায়, উপস্থাপনায়, আঙ্গিকে, কাঠামোতে, সঙ্গীত রচনায়, সংলাপ রচনায়, বর্ণনায়, অর্থাৎ সব মিলিয়ে একটি ভিন্ন মাত্রা অর্জন করবে, ভিন্ন একটি অবস্থান অর্জন করবে, যেটির মধ্য দিয়ে বাংলা নাটক বিশ্ব নাট্যমঞ্চে তার অধিকার স্থাপন করবে, একই সাথে সেলিম উদযাপিত হবে। এবং সেদিনই সেলিমের যে দীর্ঘ 58 বছর তিনি যে সংগ্রাম করেছেন, তিনি যে রচনা করেছেন, তিনি যে সৃষ্টিশীল ছিলেন, তা সফল হবে যদি নতুনের হাতে সেলিমের কথাগুলো নতুনভাবে আবার যদি ব্যাখ্যা পায় এবং সৃষ্টিশীল হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সেলিমকে উদযাপন করুন। শোকের চেয়ে সেলিমকে নিয়ে আনন্দ এবং সেলিমকে নিয়ে আমাদের সৃষ্টিশীলতা দ্বিগুণ এবং আরও অনেক গুণ বেড়ে উঠুক। এই কথা বলে সবাইকে শুভাশীষ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিণততর জীবন দৃষ্টির নেপথ্যে বহু লেখায় উদ্বন্ধন ঘটে, শোকাতুর চিৎকার থাকে, আর সেই আত্মহত্যার আর্তনাদ কানে ভরে নিয়ে তবে লেখকের সম্মুখ যাত্রা। সেলিম আল দীনের রচনা সমগ্র 2-এর ভূমিকায় তিনি কথা লিখেছেন। যে সম্মুখ যাত্রার কথা তিনি বলেছেন, সে যাত্রা কেমন ছিল, কি অবিশ্বাস্য দ্রুত গতিতে তার বদল ঘটেছে, সে কথা আমরা জানতে পারবো যদি তার প্রথম দিকের কয়েকটি রচনা থেকে অংশ বর্ণনা বা সংলাপ পাঠ করি। বাংলাদেশের মঞ্চে প্রথম মিউজিক্যাল কমেডি ঢাকা থিয়েটার মঞ্চস্থ করেছিল মুনতাসির ফ্যান্টাসি নামে। তুমুল শ্রমিক আন্দোলনের মুখে 5 দিন উন্নিদ্র থেকে ক্রুদ্ধ শিল্পপতি জনাব মুনতাসির খুব ভোরে চিৎকার করে বললেন, ইতিহাস ও হাঙরের দাঁতের শপথ, আমি আজ সব কিছু খাবো। মিস্টার মুনতাসির মঞ্চে প্রবেশ করেন। নিদ্রার ভেতরে তার চলাফেরা যেন। ঠোঁট দুটি পুরু ও সাদা, লক্ষ্যহীন তালগোল পাকানো দৃষ্টি, পেছনে সন্ত্রস্ত বেয়ারা। তার এক হাতে খাবারের থালা, অন্য হাতে ফাইল, লাল অক্ষরে লেখা জরুরি। মিস্টার মুনতাসির ফিরে তাকাতেই পিয়ন এগিয়ে আসে।
ফাইলটি হাতে বড় বড় শব্দে উচ্চারণ করেন, জরুরি, সুস্বাদু, জরুরি। তিনি ফল ও চকলেটের সঙ্গে ফাইলটি ছিঁড়ে খেতে থাকেন। তারপর চলে যান। সঙ্গে ভীত বিহবল বেয়ারা। জেনারেল ম্যানেজার ও তার ব্যক্তিগত মহিলা সহকারী ব্যস্তভাবে প্রবেশ করে। ম্যানেজার, নেই সেল, নেই ছাপ, চাপা ছিল ফাইলের খাপ, হঠাৎ গেলটা কই, মেরেছে কি লাভ? মহিলা সহকারী বলেন, শূন্য, মহাশূন্য। অফিস ঘরে গিয়ে দেখি স্যার, ঝুলছে যেন বিরাট বুদ্ধন্য। কেবল টেবিল ভর্তি সাগর কলা, নাক ডাকছেন উপরওয়ালা। ম্যানেজার, সে কি? মহিলা সহকারী, ওরে ভোলা মন, মন ভোলা, দেখি সকল দুয়ার খোলা। শাসনতন্ত্রের মূল কপিটা নাই, নাই টেবিলে, নাই দেরাজে নাই। ওরে ভোলা মন, মন ভোলা। ম্যানেজার, এদিকে আরো দুজন শ্রমিক করবো যে ছাঁটাই, মোদের শাসনতন্ত্র গেরো দেবার গোপন মন্ত্র ভাই। একটি মাত্র কপি যে তার, তাও খুঁজে না পাই, কেমনে বাঁধিব ঘুড়ি, না হলে নাটাই। মঞ্চে দর্শক ধারণার বাইরে বহু কিছু দেখেছিলেন, অনুভব করেছিলেন। নিঃসন্দেহে বলা যায় মুনতাসির মঞ্চের দর্শকের মনে নতুন আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করতে পেরেছিল। তবে যে মানুষ দূরদর্শী, আকাশ সমান যার আকাঙ্ক্ষা, তিনি তার রচনাবলিতে ভূমিকায় লিখলেন, কি প্রবল অতৃপ্তি তাকে তাড়িয়ে বেড়াতো সে কথা বোঝা যায় শকুন্তলা রচনার পর তিনি তার অনুভূতি যখন ব্যক্ত করেন। শকুন্তলা নাটকটি মঞ্চস্থ হওয়ার পরও সর্বমোট 18 বার পরিমার্জনা করেছে। কিন্তু শকুন্তলার পর নাটকের দর্শক এবং বোদ্ধারা এক নতুন সেলিম আল দীনকে আবিষ্কার করতে পেরেছিলেন। তিনি ক্রমাগত নিজেকে ভেঙেছেন আর গড়েছেন। পুরো শকুন্তলার অসংখ্য চরিত্রের অসংখ্য সংলাপে রয়েছে চিরকালীন মুগ্ধতা। বিশ্বামিত্রের এই সংলাপটা পড়ি। ইন্দ্র, দাঁড়াও, তুমি ধমনীর মধ্যে যে বৃক্ষ দিয়েছিলে আমি তাকে উপড়ে ফেলেছি। স্বর্গের সকল শোভন দৃশ্য আমার নখের ভয়ে চিৎকার করে ওঠে। দেখো, বুকের পাঁজর চূর্ণ করে তুলেছি অশুভ ছিছি। শেষ জলের ফোঁটা পান করে গেছে শূদ্র বিষাক্ত তক্ষক। গুল্মবনে সবগুলি আমার পাপের মতো এমন উদম সব পাশাপাশি পড়ে আছে। হায় কৌশিকী ভাগ্যরেখা হাতের তালুতে। হে বৃক্ষ, হে মৃত কৌশিকী, আমার তপস্যা বাহুবন্দী হয়েছে যোজন গন্ধার নটি মেনকার। স্বর্গের দিকে যাব, দেখি আমি অসম্বৃত গণিকার বিছানায় মুখ থুবড়ে পড়ে আছি, ক্লান্ত ধ্বস্ত দেহ। স্বর্গের প্রতারণা এইভাবে বারবার মেনেছে মানব। ক্ষুধা ও নিদ্রা ভুলে সে করেছে নক্ষত্রের গান। অবিনাশী শ্লোক পান শ্লেষা পান হয়ে গেছে, তাই আজ নদী মৃত, পৃথিবীর বন ভরে ওঠে ক্রোধের কণ্টক গাছ। নির্ধুম লাল গনগনে ফুল। তরুণ কুমার বৃন্দ ফিরে আয়, ক্রোধের তপস্যা হবে, ফিরে আয়, ফিরে আয়। কীর্তনখোলার নাট্যাংশ থেকে পাঠ না করে কীর্তনখোলা সম্পর্কে লেখকের কি অনুভূতি তা যদি পাঠ করে শোনানো যায়, তাহলে সেলিম আল দীনকে প্রকৃতভাবে জানা যাবে। কীর্তনখোলা লিখতে লেগেছে 2 বছর। কীর্তনখোলা থেকে আমার ভাবনা, রচনারীতি খানিকটা হলেও স্বাবলম্বিতার পথ খুঁজে পেয়েছিল। একথা বোধ করি আমার পাঠক ও দর্শকরা স্বীকার করবেন। এই নাটকের মধ্য দিয়েই ঔপনিবেশীয় কালের নাট্যগড়ন ভাঙবার চেষ্টা করেছি। কীর্তনখোলা রচনার ভেতর দিয়ে আমি বিশ্ব শিল্পধারার সকল প্রাচীন, সকল বর্তমানকে নিজের করে যেন বা চিনতে পেরেছিলাম। সেই পথেই
বাংলা দ্বৈতাদ্বৈতবাদী শিল্পরীতির সন্ধান এবং পরবর্তীকালে বাঙালির সর্বপ্রাণবাদী তত্ত্বের খোঁজ। তার শেষ লেখা পর্যন্ত বিষয়, ভাবনা, ভাষা রীতিতে বাংলাদেশের নাটককে সর্বোচ্চ আসনে নেবার চেষ্টায় কখনো সামান্য থেমে থাকে। মৃত্যু কি তাকে থামিয়ে রাখতে পেরেছে? উত্তর হচ্ছে না। যতদিন বাংলা নাটক থাকবে ততদিন সেলিম আল দীন আমাদের হৃদ মাঝারে থাকবেন প্রবল হয়ে। নাট্যাচার্য সেলিম আল দীনের ১৩তম মৃত্যুবার্ষিকী চলে এসেছে। আসলে যখনই মনে হয় যে সেলিম আল দীন নেই, আমার কাছে তখনই মনে হয় তিনি প্রবলভাবেই আছেন। তো এই যে নেই থেকে প্রবলভাবে থাকেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেমন প্রাসঙ্গিক, তেমনি সেলিম আল দীন আমাদের এই বাংলা নাটকের ধারায়, বিশেষ করে বাংলাদেশের নাটকের ধারায় সাম্প্রতিককালে অনেক বেশি প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক যখন হয় কেউ, তার কতগুলো কারণ থাকে। একটা কারণ থাকে সময়ের থেকে এগিয়ে থাকা, আরেকটা কারণ থাকে প্রতিটি সময়কে গ্রহণ করে সকল সময়ের জন্য প্রাসঙ্গিক হওয়া। এবং এগুলো হওয়ার পেছনে যে যুক্তিগুলো কাজ করে, যুক্তি হলো যে একজন নাট্যকার তার চিন্তার মধ্যে সমকালকে কতটা ধারণ করতে পারেন। তার সমকাল থেকে পরবর্তীকালে যখন সেলিম আল দীন বেঁচে ছিলেন সেটা তার সমকাল ছিল। সেলিম আল দীন এখন বেঁচে নেই, এখন আমাদের সমকাল। আমাদের সমকালে যখন আমরা সেলিম আল দীনকে পাঠ করতে চাই, তখন তিনি কেন প্রাসঙ্গিক? তিনি প্রাসঙ্গিক এই কারণে যে তিনি তার কাল এবং আমার কালটাকেও ধারণ করতে পেরেছেন। তো আমার কালটা ধারণ করতে পেরেছেন কিভাবে? তিনি তার কালে বসবাস করে তিনি সামনের দিকগুলোকে দেখতে পেয়েছিলেন, এবং দেখতে পেয়েছিলেন রাজনৈতিকভাবে, দেখতে পেয়েছিলেন শিল্পতাত্ত্বিকভাবে, দেখতে পেয়েছিলেন নন্দনতাত্ত্বিক ভাবনা থেকে, দেখেছিলেন নাটকের ভবিষ্যৎ গতি প্রকৃতি কেমন হবে। এবং সেলিম আল দীন পরবর্তীকাল বাংলা নাটক কিভাবে চলবে, কেমন হবে তার ফর্ম, কেমন হবে তার বিষয় কি বদলে যাবে, ফর্ম কি বদলে যাবে, এই বিষয়গুলো যদি ভাবতে পারেন, তখন তিনি প্রাসঙ্গিক হয়ে ওঠেন। শুধু তার কালে নয়, পরবর্তীকালে, যেমন সেলিম আল দীন প্রাসঙ্গিক এখন আমাদের কালে। এই প্রসঙ্গে আমি যদি আমাদের ধ্রুপদী নাট্যকারদের কথাগুলো আলোচনায় আনতে চাই, আমরা দেখব যে ২৫০০ বছর আগে সফোক্লেস নাটক লিখেছিলেন, এস্কিলাস নাটক লিখেছিলেন, ইউরিপিডেস লিখেছিলেন। ২৫০০ বছর পরে আমরা কেন পড়ি? আমরা কি শুধু পড়ি যে অনেক পুরনো নাটক এই জন্য পড়ি? পুরনো নাটক তো আরও কত কিছুই আছে, আমরা তো সব কিছু পড়ি না। আমরা পড়ি এই কারণে যে এই ২৫০০ বছর কালের ব্যবধান পেরিয়ে এখনও এস্কিলাস প্রাসঙ্গিক হয়ে ওঠেন। কোথায় প্রাসঙ্গিক হয়ে ওঠেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ওরিস্টিয়ান ট্রিলজির আগামেমনন নাটক, এস্কিলাসের লেখা, সেই আগামেমনন নাটকে দেখা যায় যে ১০ বছর ট্রয়ের যুদ্ধ শেষ করে একজন সৈনিক বিজয়ীর বেশে তার বিজয়ের সংবাদটা নিয়ে যখন প্রথম আর্গসের মাটিতে নামলো, সে চিৎকার করে তার খুশি প্রকাশ করলো এবং মাটির মধ্যে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর সে মাটি থেকে এক ডালা মাটি তুলে নাকের কাছে নিল এবং গন্ধ নিল। আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের সময় ফিরে যাই, আমরা দেখব যে আমাদের মুক্তিযোদ্ধারা যে অঞ্চলটা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করেছে, উদ্ধার করেছে, ওইখানের মাটি তারা গভীর আবেগে তাদের নাকে, মুখে, চোখে মেখে ফেলেছে। কারণটা হলো যে দেশের প্রতি এই যে ভালোবাসার বোধটা। তাহলে যে সময় একটা অ্যাথেন্সে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক আমলে যখন এই ধরনের একটা বিষয় হলো যে দেশের প্রতি একটা গভীর ভালোবাসা। এস্কিলাস যোদ্ধা ছিলেন, তিনি জানতেন যে যুদ্ধ কী করে একটা বিনাশী হয়ে ওঠে এবং যুদ্ধ কী করে মানব জীবনকে ধ্বংস করে দেয়। ফলে যুদ্ধবিরোধী নাটক তার ছিল এই আগামেমনন নাটকে। আমার কাছে মনে হয়েছে আমরা যে সেলিম আল দীনের নিমজ্জনের মধ্যে চলে আসি,
আমরা দেখব যে নিমজ্জনের পাতায় পাতায় সেলিম আল দীনের কাল নয়, মনে হয় যেন আরও 100 বছর পরেও সেলিম আল দীন প্রাসঙ্গিক থাকবেন। কারণ আমাদের দেশে এই যে হত্যা, এই যে আমাদের দেশে এই যে নিধন, আমাদের দেশে এই যে রাজনৈতিকভাবে বঞ্চনা, সামাজিকভাবে বঞ্চনা, আমাদের দেশে যে শোষণ চলছে, এই বিষয়গুলো তো শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী আছে। শোষণ শুধু খালি যে রাজনৈতিকভাবে তা না, সেটা শোষণ আছে, বর্ণগতভাবে শোষণ চলছে। ফলে সেলিম আল দীনের নিমজ্জন, আমার কাছে মনে হয় যে নিমজ্জনটা বোঝার জন্য আরও 50 বছর অপেক্ষা করতে হবে। 50 বছর পরে আমরা বলতে পারবো যে সেলিম আল দীন 50 বছর আগে আরও পরের কথাগুলো লিখেছিলেন। ফলে সেলিম আল দীন প্রাসঙ্গিক। সেলিম আল দীন তার নাট্য বিষয় নির্বাচনে প্রাসঙ্গিক। সেলিম আল দীন তার দৃষ্টিভঙ্গির কারণে প্রাসঙ্গিক। তিনি তার দেশটাকে গভীরভাবে জেনেছিলেন বলে প্রাসঙ্গিক। আরেকটা কারণে প্রাসঙ্গিক সেলিম আল দীন, যে আমরা যখন আমাদের দেশের সংস্কৃতিকে বুঝতে চাই বা সংস্কৃতিকে নতুন করে বিনির্মাণ করতে চাই, তখন আমরা কি করি? আমরা আমাদের সেই বিষয়টাকে, আমাদের 1000 বছরের সংস্কৃতি, 1000 বছরের, 2000 বছরের সংস্কৃতিকে আমরা সমকালে দৃষ্টিভঙ্গিতে দেখি। গল্পগুলো নতুন করে গল্প তৈরি হয়, এবং এই যে নতুন করে গল্প তৈরি হয়, সেলিম আল দীনের নাটকের মধ্যে আমরা দেখব এই তার কতগুলো বিষয় আছে, যে আমাদের দেশের লোকগল্প বলে যেটা কথিত লোকগল্প কাহিনীগুলো আছে, এইগুলো নতুন করে তৈরি হয়। এবং আখ্যানে বলা যেতে পারে যে আখ্যানের একটা ভিন্ন স্বর আমরা পাই। আমরা যদি আখ্যান বিষয়গুলো জানতে চাই, যে আখ্যান আমরা সাধারণত জানি সাহিত্যের আখ্যান, যেটা সাহিত্যের আখ্যানের মধ্যে গল্প থাকে বা কাহিনী থাকে, এটাকে আমরা একটা আখ্যান কাব্য বলি। যেমন পুরো মধ্যযুগটা আখ্যান কাব্যের যুগ, কিন্তু আধুনিককালে নতুন একটা তৈরি হয়েছে, সেটা কিন্তু সামাজিক আখ্যানও তৈরি হচ্ছে। সামাজিক আখ্যান যার সাথে অর্থনীতির সম্পর্ক, যার এমনকি ম্যাথমেটিক্সের সম্পর্ক, যার সাথে ইতিহাসের সম্পর্ক, সাহিত্যের বাইরে এই সম্পর্কটা চলছে, এবং ক্রমাগত আখ্যানের সাথে রাজনীতির সম্পর্ক জড়িত হয়ে যাচ্ছে। সেলিম আল দীন তার যে নাটকগুলো রচনা করেছেন, সেলিম আল দীনের কীর্তনখোলা, কেরামত মঙ্গল, হাত হতাই, এই যে নাটকগুলো তার আছে, এই যেটা আমি ট্রিলজি বলি, মঞ্চের ট্রিলজি বলি আমি, সেখানে আমরা দেখব যে আখ্যানের একটা স্বরান্তর ঘটেছে, আখ্যানের একটা ভিন্ন স্বর আমরা পাচ্ছি। অর্থাৎ যে আখ্যানগুলো প্রাচীনকালে মধ্যযুগে, যে আখ্যানগুলো ভিত্তি করে সেলিম আল দীন তার গল্পগুলো সাজানোর চেষ্টা করেছিলেন, একালে এসে আমরা দেখব যে সেই আখ্যানটা অনেক বেশি গল্পের আখ্যানের চেয়ে অনেক বেশি সামাজিক আখ্যানের মধ্যে চলে আসছে। ফলে সেলিম আল দীন প্রাসঙ্গিক হয়ে ওঠেন। সেলিম আল দীন এরকম প্রাসঙ্গিক বলার জন্য আরও অনেক যুক্তি আছে, কারণ আছে, এবং তার সেই এগুলো আছে, তার যে পয়েন্টগুলো থাকে সেগুলো সেখানে কিন্তু আছে। যেমন একটা বিষয় আমি বলি, আমাদের দেশে অনেক দিন যাবৎ আমাদের দেশে যে এথনিসিটির উপরে যে আলোচনা হচ্ছে, এথনিসিটি নিয়ে জাতিগত সংকট, জাতিগত শঙ্কা, জাতিগত এটাকে বলে যে জাতিগত বিনাশী অনেক প্রকল্প গ্রহণ করা হয়। সেলিম আল দীনের উষা উৎসব নাটকের মধ্যে আমরা দেখব যে কিভাবে অন্য একটি সভ্যতার যখন উত্থান ঘটে, পাশাপাশি যখন অন্য একটা সভ্যতার আগ্রাসী উত্থান ঘটে, তখন আরেকটি ছোট সভ্যতা, ছোট জনগোষ্ঠী, তারা কিন্তু ক্রমাগত নির্যাতনের মধ্য দিয়ে বিনাশ হয়ে যায়। সেলিম আল দীনের এই উষা উৎসব নাটকের মধ্যে আমরা দেখব যে মান্দি জাতি, বাংলাদেশে মান্দি জাতির এই যে নানান রকম সংকট, শঙ্কা, তাদের ধর্মগত সংকট, তাদের সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, বসবাসগত সংকট, এই সমস্ত কিছু কিন্তু সেলিম আল দীন উষা উৎসবের মধ্যে চলে এসেছে। ফলে সেলিম আল দীন এদিকেও তার চোখ ফিরিয়েছেন। তিনি শুধু যে আখ্যান রচনা করেছেন তা নয়, তিনি শুধু যে বলেছেন কোন প্রেমের নাটক লিখেছেন শুধু তা না, তিনি একেবারে আমাদের ভূখণ্ডের সংস্কৃতিকে তার বিষয় করে তুলেছেন। ফলে এখনও তো আমাদের এথনিক বিষয় নিয়ে তো আমাদের দেশে এখন তো ভালোভাবে কাজই হচ্ছে না। আমাদের দেশে সাহিত্যের এরকম কোনো ধারাই তৈরি হয়নি। সেলিম আল দীন লিখেছেন, আমরা কিছু লিখেছি, আরও কিছু চলছে, লেখা হয়েছে, এবং এগুলো নিয়ে একটা জাতিগত সংকটও চলছে। ফলে সেলিম আল দীন সেই সময়ে যখন 13 বছর আগে বা 14 বছর 15 বছর আগে যে সময় তিনি নাটক লিখতেন, জীবিত ছিলেন, সেই সময় তিনি দেখেছিলেন সেটা তো এখনও প্রাসঙ্গিক। এখনও তো আমরা এই জাতিগত সংকট থেকে উঠতেই পারি নাই। ফলে সেলিম আল দীনের নাটক তার বিষয়ের জন্য প্রাসঙ্গিক, তার দৃষ্টিভঙ্গির কারণে প্রাসঙ্গিক, এবং যে ফর্মটা তিনি তৈরি করেছেন সেই ফর্মটা একেবারেই প্রাসঙ্গিক এই কারণে যে এটা শুধু আজকের প্রাসঙ্গিক নয়, অনাদিকালের জন্য প্রাসঙ্গিক। কারণ আমরা যে বাংলা নাটকের যে ধারা চলে আসছে, যে ইউরোপীয় নাটকের এই চরিত্রের সংলাপের মধ্য দিয়ে এক চরিত্র সংলাপ বলবে, আরেক চরিত্র গিয়ে সে উত্তর দেবে, চরিত্রের মধ্য দিয়ে যে গল্পটা চলে, সেখান থেকে সেলিম আল দীন বেরিয়ে এসেছেন। ফলে
আমি বলতে পারি যে এইভাবে যদি বলি একটু, যে 2500 বছর ধরে যে সংলাপের মধ্য দিয়ে যে গল্পটা চলে আসছে, ইউরোপীয় রীতির মধ্যে যেটা চলছে, সেই ক্লিশে পদ্ধতি থেকে কিন্তু সেলিম আল দীন সরে এসেছেন। ফলে সেলিম আল দীন যখন তার নাটকগুলো তৈরি করলেন, সংলাপ নতুন করে তৈরি করলেন, এখন যে সকল নাট্যকার নাটকগুলো লিখবেন, তখন তারা দেখবে যে প্রচলিত সংলাপ রীতির বাইরে গিয়েও সেলিম আল দীন নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছেন। অতএব তিনি প্রাসঙ্গিক। যখন একজন আমাদের এই সময়ের নাট্যকার বা সামনের সময়ের নাট্যকারদের কাছে যখন সেলিম আল দীনের নাটক মনে হবে যে পাঠযোগ্য, অধ্যয়নযোগ্য, এবং এর মধ্যে আমাদের ইতিহাসকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের কৃষ্টিকে খুঁজে পাই, তখনই একজন নাট্যকার আসলে প্রাসঙ্গিক হন। যেমন রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ দীর্ঘ সময় ধরে আমাদের দেশে প্রাসঙ্গিক, ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবেন। তার গানের জন্য প্রাসঙ্গিক থাকবেন, তার নাটকের জন্য প্রাসঙ্গিক থাকবেন, তার সকল প্রকার চিন্তা ভাবনার ক্ষেত্রে প্রাসঙ্গিক থাকবেন। কারণ সমকালে প্রাসঙ্গিক তিনিই হন যিনি প্রগতিকে ধারণ করেন, যিনি ভবিষ্যৎকে দেখতে পারেন, এবং ভবিষ্যতের একটা বিশ্বব্যাপী বিশ্ব অনুভূতি বলতে পারি, যে বিশ্ব অনুভূতিকে যখন একজন নাট্যকার তার লেখার মধ্যে, বিষয়ের মধ্যে, তার বিষয় বিন্যাসের মধ্যে যখন নাকি তুলে ধরতে পারেন, তখন তিনি প্রাসঙ্গিক হয়ে ওঠেন। আমি সব শেষে যে কথাটা বলবো সেলিম আল দীনের প্রাসঙ্গিকতার উপরে, এটা অনেক দীর্ঘ সময় বলা যায়, প্রায় অনেক ঘন্টা বলা যায়, একটা 7 দিন 8 দিন বলা যেতে পারে। কিন্তু আমি যেটা বলে শেষ করবো, যে সেলিম আল দীনের শেষের দিকে যে নাটকগুলো, যেটাকে তিনি নাম দিয়েছিলেন কথানাট্য, সেটার উদ্ভবগত আলোচনা, সেটা ভিন্ন প্রসঙ্গে আমরা করব। আমি যে কথাটা বলতে চাই, যে এখন যখন আমি দেখি আমাদের আধুনিককালে অনেক নাট্যকার যখন নাকি কোনো কিচ্ছা কাহিনীকে নাটকে রূপ দিতে চান, যখন সেটাকে উপস্থাপন করতে চান, তার একটা ভাষা লাগে, যে ভাষাটা ঠিক রূপকথার ভাষাও নয়, আবার যে ভাষাটা একেবারে রূপকথাকে ভেঙে চুরমার করে দিয়ে, তার স্বপ্ন ভেঙে দিয়ে, তার আখ্যানের অন্তর্গত সৌন্দর্যকে ভেঙে দিয়ে নতুন করে আধুনিককালে বাস্তববাদী একটা স্ক্রিপ্ট তৈরি হলো, সেটাও যেমন আখ্যান নষ্ট হয়ে যায়, তার বিষয়গুলো নষ্ট হয়ে যায়, কিচ্ছার গল্প বলার রীতিটা নষ্ট হয়ে যায়, তখন তিনি একটা ভাষা খোঁজেন নতুন কালের নাট্যকার। সেই ভাষার আশ্রয়, সেই ভাষার উৎসটা কিন্তু তখন সেলিম আল দীন হয়ে ওঠেন। তার যুবতীগণার মন, চাকা, খরগোজ, পুত্র, এই যে নাটকগুলো, স্বর্ণবোয়াল, এই নাটকগুলোর মধ্যে আমরা দেখব যে কী করে গল্পের একটা কথোপকথন কিংবা একটা গল্প বলার নতুন কালের রীতি তৈরি হয়। ফলে এইভাবে আমরা যদি দেখি যে সেলিম আল দীন এমন একজন নাট্যকার যিনি শুধু লেখেননি, তিনি দেখেছেন তার থেকে তার ভবিষ্যৎকালটাকে, ভবিষ্যৎ দ্রষ্টা বলা যেতে পারে নাটকে। দেখেছেন বলেই কিন্তু তিনি একজন নাট্যকার, ভবিষ্যৎকে দেখেছেন বলেই তিনি সবসময় প্রাসঙ্গিক থাকেন। ফলে আমি সেলিম আল দীনের 13তম এই মহাপ্রয়াণ দিবস, এটাকে স্মরণ করে আমি এটা বলতে পারি যে যত সময় যাবে সেলিম আল দীনকে পাঠ করার বিষয়টা তত জরুরি হয়ে উঠবে, এবং তখন মনে হবে যে একজন মানুষের দৃষ্টিভঙ্গি কতটা বিশাল হলে, দেখবার দৃষ্টিভঙ্গি কতটা বিস্তৃত হলে তার নাটকগুলো দেশের এই ভূখণ্ডের জায়গাটা ছেড়ে একটা বিশ্ব ভূগোলকে দখল করতে পারে। এবং সবশেষে বলবো হরগোজের কথাটা। হরগোজ, মানিকগঞ্জের একটা হরগোজ নামের একটা জায়গায় একটা ঘূর্ণিঝড় হয়েছিল, টর্নেডো, ব্যাপক লন্ডভন্ড করে দিয়েছিল, ব্যাপক। সেখানে একজন মানুষের হাত পাওয়া গেছে খেজুর গাছে, কলাটা পাওয়া গেছে কোনো পুকুরের পাড়ে, এরকম ছিল। টিনের ঘরটি খেজুর গাছের উপরে উঠে আছে, খেজুর গাছের কাটার ভেতরে একটি কিশোরী মেয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে মারা গেছে, তাকে নামানোও যায় নাই। এই যে কাটার মধ্যে একটা সাধারণ মেয়ে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মেয়েটি যখন শত শত কাটার মধ্যে বিদ্ধ হয়ে আছে, তখন যে কোনো একজন পাঠক মনে হবে মহাভারতের ভীষ্ম সরসজ্জায়। তো ওই ভীষ্ম সরসজ্জায় সেখানে একটা কাহিনীর একটা জায়গা, আর এখানকার মেয়েটি সরসজ্জা, তার খেজুর গাছে কাঁটাসজ্জায়, এই কাঁটাসজ্জার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম। এই কাঁটাসজ্জাটা একেবারেই সমকালের সাথে প্রাসঙ্গিক হয়ে ওঠে, ঘূর্ণিঝড়ের সাথে প্রাসঙ্গিক হয়ে ওঠে, বাস্তবতার সঙ্গে প্রাসঙ্গিক হয়ে ওঠে, গল্পের সঙ্গে প্রাসঙ্গিক হয়ে ওঠে, মিথের কাছে পৌঁছে যায়, এবং তখনই প্রাসঙ্গিক হয়ে ওঠে। এবং এটার মধ্যে আরেকজন আধুনিক লোক যখন দেখবেন, খুঁজবেন যে সেলিম আল দীন যখন এই নাটকটা লেখেন, তখন কিন্তু পূর্ব ইউরোপে ভাঙন শুরু হয়ে গেছে, একের ভাঙন, কমিউনিজমের ব্যাপক পতন ঘটছে, এক একটা ভাঙ্গা। হরগোজ নাটকটার মধ্যে আমরা দেখবো শুধু বিচ্ছিন্নতা,
হাত ভাঙা, পাও কাটা, হাত কাটা, মানুষ এখান থেকে চলে গেছে, ঘর ঘর বিচ্ছিন্ন, সমস্ত কিছু। তার সভ্যতার এই যে সভ্যতা বিধ্বংসী এই রূপটা কিন্তু আপনারা নিমজ্জন এসে চূড়ান্তভাবে আমরা দেখবো যে নিমজ্জনের মধ্যে সেলিম আল দীন সবগুলো একটা বিশ্ব সংকটকে তুলে ধরেছেন। তো একজন নাট্যকার যখন বিশ্ব সংকটকে তুলে ধরেন তার দেশের প্রেক্ষাপটে, এবং নিমজ্জন নাটকটা যদি আমরা 2-1টি গ্রামের নাম বদলে দিই, 2টি গ্রামের নাম থাকবে না, যে সেনেরখিলের কথাটা আছে, সেনেরখিল নাই, তাহলে এটা সারা পৃথিবীর নাটক। ওটা যদি আমরা ওখানে যদি কোনো দেশের নাম না থাকে, কোনো কিছু নাম না থাকে, তাহলে যে কোনো উগান্ডার জন্য প্রযোজ্য হতে পারে, ইথিওপিয়ার জন্য প্রযোজ্য হতে পারে, যেখানে জাতিগত ক্লিঞ্জিং হচ্ছে সেখানকার জন্য প্রযোজ্য হতে পারে, বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে। ফলে সেলিম আল দীন সভ্যতাকে বিনির্মাণ করার চেষ্টা করেছেন। শুধু সভ্যতার বিধ্বংসী রূপটাকে তিনি তুলে ধরেছেন তা নয়, এই সভ্যতা বিনির্মাণের জন্য যে মানবিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন, মানবিকতার উত্থান প্রয়োজন, সেই বিষয়টা সেলিম আল দীন প্রবলভাবে দেখেছিলেন বলেই সেলিম আল দীন প্রসঙ্গে। চিবুকে তোমার দোলাচল খেলা করে যায় রাতে চাঁদের আলো হঠাৎ চিবুকে দোলাচল খেলা করে যায় মহুয়া গাছের নিচে এই কথা বলা যাবে কিনা তোমার অস্থির সন্ধির গন্ধে ফুল ফুটেছে অজস্র অজস্র সাদা কিন্তু বিচিত্র গন্ধি বাংলা সাহিত্যের অন্যতম নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। 14ই জানুয়ারি বাংলাদেশের নাটকে একটি শোকের দিবস। ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার তথা বাংলাদেশের সমস্ত নাট্যকর্মীরা সেদিন তাদের মহানায়ককে হারিয়েছিল। আমার ব্যক্তিগত মতামত, রবীন্দ্রনাথের নাটকের চেয়ে, নাট্য সাহিত্যের চেয়ে সেলিম আল দীন আরও অনেক উপরে। সেলিম আল দীন অবশ্যই নাট্যকার হিসাবে রবীন্দ্রনাথের চেয়ে বড় নাট্যকার। বিতর্ক হতেই পারে। সেলিম আল দীন যেভাবে প্রকৃতিকে, যেভাবে মানুষকে নিয়ে এসেছেন, সেটি একটি অনবদ্য কাজ। বিশ্বের বর্তমানের শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীন। সেলিম আল দীনের নাটককে অনুবাদ করা উচিত ইংরেজি সাহিত্যে, স্প্যানিশ কিংবা অন্য কোনো ভাষায়। তবেই সারা বিশ্ব জানতে পারবে সেলিম আল দীনের নাট্য সাহিত্য, নাট্য ভাবনা।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সমস্ত সংগঠনকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সেলিম আল দীনের একটি নাটক না করতে পারলেও সেলিম আল দীন নাটকের কিছু অংশ নিয়ে আপনারা নাটক করবেন, দেখবেন আপনারা সমৃদ্ধ হবে। কতটুকু ভালো কাজ সেখানে রয়েছে। নান্দনিকতায় ভরপুর সেলিম আল দীনের নাটকগুলো। আজকে আমরা অনুভব করছি আমাদের পাশে সেলিম আল দীন নেই। বাংলাদেশ গ্রাম থিয়েটারের রূপকার, স্বপ্নদ্রষ্টা সেলিম আল দীনকে আমরা অনেক মিস করি। আজকে বাংলাদেশের নাটক একটি দুর্যোগের মুহূর্তে চলে এসছে। ভালো নাট্যকার নেই, আন্তর্জাতিক মানের নাটক নেই, আমরা সেটা অনুভব করছি। তবে সেলিম আল দীন স্যার যে সাহিত্য, যে নাট্য সাহিত্য রেখে গেছেন, সেটি সারা জীবনেই থাকবে। তার গড়া বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগগুলো, নাট্য রচনাগুলো সে সারা জীবনেই এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা সেটা পড়াশোনা করবে এবং তারা সমৃদ্ধ হবে। আমি মনে করি ঢাকা থিয়েটার সেলিম আল দীনের নাট্যচর্চায় আরও এগিয়ে আসবে। পাশাপাশি বাংলাদেশ গ্রাম থিয়েটার অবশ্যই এগিয়ে আসুক, সেলিম আল দীনকে বাঁচিয়ে রাখুক তাদের নাট্যচর্চায়। সেলিম আল দীন নাট্যাচার্য, তার প্রয়াণ দিবস। সর্বপ্রাণবাদী এই লেখকের অনেক নাটকে আমি অভিনয় করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাচ্য। আমি এখানে সয়ফর চরিত্রে অভিনয় করেছি। আমি প্রাচ্য থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। আপনারে দেখে পাগল হয়েছি, রক্ত বেইসা যদি বিয়া করতে হইতো করতাম। শুয়ে পড়েন, আমার বুক দুঃখ দুখায়, আপনারে ডাকাইতের মতন লুট করতে ইচ্ছা করে। একটা কথা বলেন, আপনি আমারে ভালোবাসেন? বলেন না, পছন্দ হয়েছে আমারে আপনার? জানেন কতবার গেছি অত দূরের গাঁয়, সেই যে ভাসান যাত্রায় দেখছিলাম আপনারে, তারপর বাড়ির নিগা মন কেমন করে। এই তো 3 দিন পর ফিরানি, এই 2 হাতে আপনার নিগা ফসল ফলামু, কামলা খাটুম, আপনার পায়ে কাঁটা ফুটলে নিজে দাঁতে কামড়াইয়া তুলুম। নোলক, কি হইছে? নোলক, কি হইছে তোমার? ও নোলক, নোলক উঠেন, নোলক উঠবেন আপনি, উঠেন। এবার শুধু আলাপ সালাপ, রাঙা কৈতর গুলান, কাজলা কান্দা গায়ের, আপনার হাতে মাখা রং মনে পড়তেছে না? আসেন তো আমার বুকখানায়। আপনার তখন তো এত ভার মনে হয় নাই। ভয় পাবেন না। দাদি, দাদি, নোলক, দাদি গো, নোলক জানি কেমন করতেছে। দাদি গো। সয়ফরের আর সন্দেহ থাকে না। উপরে লেপা পোছা ছিল, গুড়ি চাউলির সাদা লাল আলপনা ছিল, ভিতরে ইন্দুরের গাতা। বৃদ্ধা দাদির হাত থেকে কুপ্পি ছিনিয়ে নিয়ে লাফিয়ে খাটে ওঠে সয়ফর, পায়ের পাতায় সাপের দংশন খোঁজে। সাপে কাটে যারে, ডঙ্ক হয়ে যার, তার বাসন নাই, ফিরানি নাই, পালকি নাই। তোমরা শুয়ায় রাখছো তারে, বসাও নাই। বসায় রাখলে বিষ এত তাড়াতাড়ি মাথায় উঠতো না। সে মরে নাই, বিষ তারে ছুতে পারে নাই। তুমি মরবা কেন? জীবন বান্দা দিয়া বিয়া করছি না তোমারে। হে খোদা, আল্লাহ রসুল, তোমাকে সাক্ষী করে যদি কলমা পড়ছি, তবে তারে সাপে কাটলো কেন? নোলক, নোলক, কথা বলেন, কথা বলেন। ও নোলক, তুমি যদি মরো
তবে সেই সাপের নিস্তার নাই। সে যদি বাসুকি হয় নিস্তার নাই, যদি কালকে ওটা হয় আমি মাটি খুইরা তারে টাইনা সিরা টুকরা টুকরা করুম। এ কি অবিচার গো খোদা তোমার! কার সাপে সাপে কাটে আমার বাসর? কেন কেন? এই প্রেম মৃত্যু ভোলায় নাকি? এই মেঘে দল আবরি আকাশ, এ মহানী মৃত্যু ভোলায় নাকি? এই প্রেম মৃত্যু ভোলায় নাকি? এই প্রেম মৃত্যু ভোলায় নাকি? এই মেঘে দল আবরি আকাশ, এ মহানী মৃত্যু ভোলায় নাকি? এই প্রেম মৃত্যু ভোলায় নাকি? সুখ দুঃখ আছড়ে পড়ে যখন সে ভুলিয়ে দেবে নিজ চোখে মৃত্যু ক্লিষ্ট মুখ, সে ভুলিয়ে দেবে। সুখ দুঃখ আছড়ে পড়ে যখন সে ভুলিয়ে দেবে নিজ চোখে মৃত্যু ক্লিষ্ট মুখ, সে ভুলিয়ে দেবে। এ শরতে নেই ঘন অন্ধকারে তারা, এ হাওয়া ধুধু শঙ্খ তোমার, এ মহানী মৃত্যু ভোলায় নাকি? এই প্রেম মৃত্যু ভোলায় নাকি? এই প্রেম মৃত্যু ভোলায় নাকি? এই মেঘে দল মৃত্যু ভোলায় নাকি? এ মহানীল মৃত্যু ভোলায় নাকি? এই প্রেম মৃত্যু ভোলায় নাকি? মৃত্যু ভোলায় নাকি? বাংলা নাটক এবং সাহিত্যের শিকড় সন্ধান ছিল সেলিম আল দীনের প্রধান ব্রত, এবং সেখানে তিনি ব্রতী থেকেছেন সেই শিকড়ের সন্ধানে, যেখানে উনি কাউন্টার ডিসকোর্স নিয়ে উপস্থিত হয়েছেন, এবং সেই কাউন্টার ডিসকোর্সটি হচ্ছে কথানাট্য। কারণ নিউ লিবারালিজমের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, এবং এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি নিউ লিবারালিজমে যুক্ত হওয়ার আগেই পশ্চিম এটাকে সাকসেসফুলি টেস্ট করেছে আমাদের ভারতীয় প্রেক্ষাপটে, এবং সেটা আমরা কলোনিয়াল পিরিয়ডে দেখতে পাই যে আমাদের যে প্যারাডাইম ছিল সাহিত্যের, আমাদের যে আদিকল্পগুলো ছিল নাটকের, গানের, সেই আদিকল্প থেকে আমাদেরকে শিফট করে একটি পশ্চিমা প্যারাডাইমের ভিতরে নিজেকে যুক্ত করেছিল। এবং সেলিম আল দীন যেহেতু ব্রতী ছিলেন শিকড়ের সন্ধানে, তাই তিনি মূলত এই প্যারাডাইম শিপমেন্টকেই আসলে চ্যালেঞ্জ করেছেন, এবং উনি
কথা শরীর সাগরকে ফলো করে আমাদের এখানে যে নাটক বা সাহিত্যের যে একটা আঙ্গিক গড়ে উঠেছিল হাজার বছর ধরে, সে আঙ্গিকে উনি ফেরত যাবার চেষ্টা করেছেন এবং তার প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। সেই প্রকল্পের প্রথম খুবই সাকসেসফুল ইভেন্ট বলা যেতে পারে চাকাকে, যেখানে উনি কথা শরীর সাগরের এই অনুযায়ী উনি 3টি লম্বকে ভাগ করে তার দৃশ্যকে উনি কতগুলো তরঙ্গে বিভাজিত করেছেন, এবং যেখানে উনি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন প্রচলিত যে বিরাম চিহ্নের ব্যবহারের পশ্চিমা পদ্ধতিকে, এবং সেখানে উনি দাড়ি এবং ডাবল দাড়ি, সিঙ্গেল দাড়ি এবং স্টার মার্কস ব্যবহার করেছেন। সো এই যে উনি কাউন্টার ডিসকার্সের ভিতরে উনি আরেকটি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি এইকে উনি চ্যালেঞ্জ করে উনি আবার প্যারাডাইমকে শিফট করেছেন, এবং যে প্যারাডাইম শিফটের মূল প্রকল্প হচ্ছে মূলত কথানাট্য, এবং সেই কথানাট্য নিয়েই সেলিম আল দীন হাজির হয়েছিলেন 80-র দশক এবং 90-র দশকে, এবং 90-র দশকে এটা একটি সাকসেসফুল ইভেন্ট আমরা হিসেবে বলতে পারি, যাকে মূলত আমি অনেক দিন আগে ধরে বলার চেষ্টা করছি যে এটি একটি উপনিবেশীকরণ প্রকল্প বাংলা সাহিত্যের। সেলিম আল দীনের একজন পাঠক, দর্শক এবং শিক্ষার্থী হিসেবে যে বিষয়টি আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সেলিম আল দীনকে নতুন এক দৃষ্টিভঙ্গি এবং তৎপরতায় পৌঁছে দেয়। সেই দৃষ্টিভঙ্গি এবং তৎপরতাকে যদি আমরা বিশ্লেষণ করি, যেটি খুব স্বল্প সময়ে সম্ভব নয় বলা, যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে ইতিহাসের যেমন একটি নির্মিতি আছে, তেমনি সমকালীনতার একটি নির্মিতি রয়েছে, এবং ভবিষ্যতের বিষয়েও যথেষ্ট ইঙ্গিত দেয়া আছে। ফলে সেলিম আল দীনের সারা জীবনের কর্মকাণ্ড, সৃষ্টিশীল কর্মকাণ্ড এবং হচ্ছে যে প্রাতিষ্ঠানিক তৎপরতা, সব মিলিয়ে যেটি লক্ষ্য করা যায় যে এর ভেতর দিয়ে একজন শিল্পীর অবস্থান থেকে, বাংলাদেশের একজন শিল্পীর অবস্থান থেকে বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করা এবং সেই দায়বোধ থেকে যে কর্তব্য, যে তৎপরতা যৌক্তিক বলে তিনি মনে করেছেন, সেই তৎপরতার প্রতিফলনটা আমরা লক্ষ্য করব। তো অপরাপর অন্যান্য শিল্পীবর্গ ওনার সমসময়ের খুব স্বাভাবিকভাবেই তারা এবং অন্যান্য সকলেই একইভাবে হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করেছেন নিজেদের মতো করে, এবং ইতিহাসের ভিত্তিতে বর্তমানকে নির্মাণ করেছেন এবং ভবিষ্যৎ রূপকল্প নির্মাণ করেছেন। সেই জায়গা থেকে সেলিম আল দীনের ভেতর দিয়ে যে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা যেভাবে নির্মিত হয়েছে সেটি নতুন পাঠকের ক্ষেত্রে, নতুন দর্শকের ক্ষেত্রে আশা জাগা নিয়ে অনুপ্রেরণাদায়ী হতে পারে বলে আমি মনে করি। তো সেটি বিস্তারিত জানবার জন্য, বিস্তারিতভাবে সে সম্পর্কে অবহিত হবার জন্য অবশ্যই সেলিম আল দীন পাঠ করা প্রয়োজন বলে আমি মনে করি। সেলিম আল দীন আমার নাট্য শিক্ষক, প্রিয় নাট্যকার, যার নাটক, গবেষণা, ভাবনা আমাদেরকে শিল্পের জায়গায় সবসময় নতুন কিছু করার শক্তি জুগিয়ে যায়, প্রেরণা দেয়। আমি যখন স্থায়ীভাবে গ্রামে চলে আসি,
সেলিম স্যার আমাকে বলেছিলেন আমি আমার নিজের অঞ্চল নিয়ে কাজ করব ঠিক আছে, কিন্তু কখনোই যেন আঞ্চলিক না হয়ে যায়। শাড়ির যে আঁচল বা অঞ্চল যেমন শাড়িরই অংশ, তেমনি পৃথিবীর যে কোনো অঞ্চল পৃথিবীরই অংশ। এই বৈশ্বিক উপলব্ধি একজন শিল্পীকে, সৃষ্টিশীল মানুষকে নতুন কিছু করার শক্তি জুগিয়ে যায়। সেলিম স্যারের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আগামী দিন আমরা যারা শিল্পের সাথে আছি তার সেই শিল্পের অগাধ তৃষ্ণা এবং নতুন করে ভাবার যে শক্তি তাকে অন্তরে ধারণ করে নতুন কিছু করার চেষ্টা করে যাব। সেলিম আল দিন এক প্রবহমান নাট্যভুবন। আমি যত তাকে পাঠ করি তত আমার কাছে এক নতুনতর বাংলাদেশ এসে হাজির হয়। এই বাংলাদেশ বিচিত্র, বহুত্ববাদী এবং সবার। এই বাংলাদেশে বাঙালি, সাঁওতাল, ওরাও, চাকমা, মারমা, বম, মণিপুরী সবাই মিলেই বাংলাদেশ। সেলিম আল দিনের কোনো একমুখী পরিচয় পাই না। সেলিম আল দিন সবুজ শ্যামল বাংলার বহুমুখ, বহুত্ববাদিতা, প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে না বলা গল্পগুলোতে আমাদেরকে আলোকিত করেছেন। আমার প্রত্যাশা তার রচনাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ হোক এবং বিভিন্ন দেশে প্রযোজিত হোক। বহুত্ববাদী বাংলাদেশকে শ্বাসরুদ্ধ করতে চায় যে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক দুর্বৃত্তায়ন, তা থেকে মুক্তির আন্দোলনে সেলিম আল দিন আমাদের নাট্যভুবন জুড়ে এক উজ্জ্বল আলোকশিখা হয়ে আছেন। সেই আলোক বাতিঘর নিয়েই আমরা এগিয়ে যাব। তার প্রয়াণ দিবসে তার কর্মময় স্মৃতি এবং উদ্ভাবনের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমার সবশেষ বলার কথা হল, সেলিম আল দিন স্বর্ণপল নাটকে একটি কথা বলেছেন, বয়াতির মুখ দিয়ে যে কথাটি এসেছে, বাপধন হারজিত বলে কিছু নাই, সাধন থাকলে হারও লাগে না, জিতও না। আমরা সেই পথ, সেই দর্শন অনুসরণ করব। বয়াতি, বাউল, প্রকৃতি এই হচ্ছে বাংলাদেশের প্রাণ। সেলিম আল দিন সেই প্রাণের কথা বলেছেন। সেলিম আল দিনের প্রতি আবারও প্রণতি। যারা অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে নাট্যকার রুবায়েত আহমেদ বললেন যে সেলিম আল দিন এবং তার লেখালেখি সম্পর্কে যত সামান্য কিছু কথা বলার জন্য। আমি আসলে সেলিম আল দিন সম্পর্কে, সেলিম আল দিন পণ্ডিত নই, রুবায়েত আহমেদের মতো অত বিশেষ কিছু জানি না সেলিম আল দিন সম্পর্কে। তবে যতটুকু জানি ততটুকুতে আমার মনে হয় যে সেলিম আল দিন আসলে আমার দেখা যত মহিরুহকে আমি দেখেছি বাংলা সাহিত্যের, বাংলা নাটকের, তাদের মধ্যে সেলিম আল দিন নিঃসন্দেহে অগ্রসারীদের মধ্যে একজন। সেলিম আল দিন সহ একদিন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তায় হাঁটছি, সম্ভবত প্রান্তিক গেটের দিকে যাচ্ছি আমরা। হঠাৎ করে তিনি দাঁড়ালেন, পেছনে ফিরলেন, ফিরে আমাকে বললেন, সেলিম আল দিন যখন হাঁটে তার পেছনে সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় হাঁটে। আমি একটু হাসলাম, সেলিম আল দিনও হাসলেন, তার মুখে যথারীতি সেই দুষ্টুমির হাসি। সেদিন সেই কথাটি আমি উপলব্ধি করতে পারিনি আসলে। পরবর্তীকালে আরও 4-5 মাস পরে আমি সেই কথাটি বুঝতে পারি যে সেলিম আল দিন ছিলেন এমন একজন মহিরুহ, তিনি পৃথিবীর জ্ঞান তত্ত্বের সমস্ত জ্ঞানকে তিনি ধারণ করতেন। তিনি প্রাচ্যের সমস্ত জ্ঞান তিনি জানতেন, পাশ্চাত্যের সমস্ত জ্ঞান সম্পর্কে তিনি ধারণা রাখতেন। তিনি পশ্চিম থেকে নিয়েছেন এবং এই ভারত ভূমি থেকে, আমাদের এই প্রাচ্য থেকেও তিনি বিপুল পরিমাণ জ্ঞান আহরণ করে প্রাচ্য এবং পাশ্চাত্যের সমস্ত জ্ঞানকে এক করে তিনি এমন এক শিল্প সৃষ্টি করেছেন যা ইতিপূর্বে বাংলা নাটকে আর কেউ করতে পারেনি। তিনি আসলেই আমার জন্য এক ধরনের বিস্ময় ছিলেন। আমার কাছে ইদানিং মনে হয় সেলিম আল দিন হচ্ছে এমন একটি দ্বীপ যেখানে আসলে বসবাস করা যায় না, যেখানে ঘুরতে যাওয়া যায়, দেখতে যাওয়া যায়। সেই মনোরম উদ্যান, পাখির ডাক, কৃষ্ণচূড়া ফুলের বাহার,
গোলাপের সৌন্দর্য, হাসনা হেনার ঘ্রাণ, কিন্তু তার ভাষার যে ব্যবহার, তার শিল্পের যে আঙ্গিক, এটা একেবারেই আলাদা। এটা আমরা যে গতানুগতিক সাহিত্যের যে ফর্ম, সাহিত্যের যে ভাষা আমরা দেখি বা কিংবা আমরা চর্চা করি, সেই জায়গা থেকে সেলিম আল দীন একেবারেই আলাদা। সে আলাদা শিল্পটিকে একটা সময় পর্যন্ত সেখানে থাকা যায়, পাঠ করা যায়, সৌন্দর্য আহরণ করা যায়, কিন্তু সবসময় সেখানে থাকা যায় না। এই কারণে বলছি, তিনি যে ভাষায় যে আঙ্গিকে শিল্প সৃষ্টি করেছেন, সেই ভাষা, সে আঙ্গিক বোঝার জন্য আমাদের জাতি এখনও পর্যন্ত প্রস্তুত না। সত্যিকার অর্থে তিনি যে শিল্প সৃষ্টি করেছেন, আমরা যাকে নিরীক্ষা বলে থাকি, নিরীক্ষা সেলিম আল দীন করেছেন। তিনি পাঠকের ধার ধারেননি, জনপ্রিয়তার ধার ধারেননি। তার লেখা কে বুঝবে, কে বুঝবে না, তার নাটক কে মঞ্চে আনবে, কে মঞ্চে আনবে না, এসবের তোয়াক্কা তিনি করেননি। আসলে তিনি তার অভিনিবেশ ছিল তার শিল্প সৃষ্টির প্রতি, তার ধ্যান ছিল, জ্ঞান ছিল ওইটাই, এবং তিনি তা আমৃত্যু তিনি করে গিয়েছেন। সেলিম আল দীন চিরকাল আমার কাছে বিশ্ব হিসেবে থাকবেন, চিরকাল আমার মাথার উপরে থাকবেন, এবং তিনি আমাকে সঠিক শিল্প তীর্থের পথে, সঠিক পথটি তিনি আমাকে অতীতেও দেখিয়েছেন, এবং মনে করছি তিনি আমাকে এখনও দেখিয়ে যাচ্ছেন। তাকে যা দেখেছি, তার জীবনযাপন, তার শিল্প সাধনা, সেখান থেকে এখনও পর্যন্ত আমি অনুপ্রেরণা লাভ করি, এবং আমি মনে করি তার শিষ্য যারা রয়েছেন তারাও তার কাছ থেকে আরও ভবিষ্যতের দিনগুলোতেও অনুপ্রেরণা লাভ করবে। সেলিম আল দীন, আমাদের প্রিয় সেলিম স্যারকে নিয়ে কথা বলতে গেলে বলতেই হবে কবিতার কথা। কারণ সাধারণে তিনি নাট্যজন হিসেবে পরিচিত হলেও কবিতার স্বপ্ন, কবিতার সংবেদ তাকে ঘিরে রেখেছিল আপাদমস্তক। তিনি বলতেন রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের কবিতার কথা, এবং রবীন্দ্রনাথ তার কাছে ছিল রবীন্দ্র মহাভুবন। রবীন্দ্রনাথের সমাজ, রাজনীতি, দর্শন ছাপিয়ে কবি রবীন্দ্রনাথের কবিতার কল্পনা শৈলী তাকে সবসময় আচ্ছন্ন করে রাখত। শুধু রবীন্দ্রনাথ নয়, সুফি ঘরানার কবি, বাউল, বৈষ্ণব, এই ধারাগুলো তাকে খুবই আকৃষ্ট করত। তিনি হাফিজ, রুমি, মির্জা গালিব থেকে শুরু করে এই যে আমাদের সুফি ঐতিহ্য, তা সে বাংলা হোক, বিশ্ব সাহিত্যের হোক, সব কিছুকে তিনি ধারণ করেছেন তার নাটকের মধ্যে, তার লেখায় এবং তার কল্পনায়। সেলিম আল দীন বলতেন রফিক আজাদের কবিতার কথা, তার অসম্ভবের পায়ে বইটি তার খুবই প্রিয় ছিল। তিনি বলতেন এর পূর্বে রবীন্দ্রনাথ, এরপরে তার কাছে একটি বিশেষ আকর্ষণের জায়গা ছিল অবশ্যই জীবনানন্দ দাশ। তিনি জীবনানন্দের কবিতায় এই যে বাংলার গঠন, ভুবন, এই সব নিয়ে তিনি একটি অসাধারণ লেখা লিখেছেন, রূপসী বাংলার ভূমিরেখা। তিনি বলেছেন বাংলার এই যে ভূমিরেখা, সেটি জীবনানন্দের কবিতার ভেতরে খুঁজে পাওয়া যাবে, যদি আমরা তাকে খুঁজেও না পাই বাস্তবের হিসাবপত্রে, ভূগোলে অথবা কাগজে কলমে। কবিতা তার কাছে এভাবেই দেখা যেত, স্বপ্নের মতো এবং একই সাথে বাস্তবের মতো। সেই বাংলার তরুণতম কবি থেকে শুরু করে স্পেনের সেই কবি শহীদ লোরকা, শিল্পের শহীদ তিনি তাকে বলতেন, সেই লোরকার কবিতার গতি, গন্তব্য সব কিছু তাকে, সেই যে জিপসি, সেই যে বেদুইন বিবাহ, সেগুলো তাকে খুবই আকর্ষণ করত। এবং আমি মনে করি যে কবিতার বৈচিত্র্যের মধ্য দিয়ে সেলিম আল দীন আসলে মানব রহস্যের, সৃষ্টি রহস্যের বৈচিত্র্যকেই ধারণ করতে চেয়েছেন এবং প্রকাশ করতে চেয়েছেন তার রচনায় এবং অনাগত দিনে তার পাঠকের কাছে। সেলিম আল দীন এর কখনোই আমি মনে করি যে মৃত্যুদিন বলে কোনো বিষয় হয় না, কারণ যখনই সেলিম আল দীন পাঠ করব আমরা, তখনই উদযাপিত হবে তার জয়ন্তী, সবসময় উদযাপিত হবে সেলিম আল দীন জয়ন্তী। লেখার ভেতরে আবর্তনশীল বিশ্ব নক্ষত্রলোক ভরে দিয়ে বসে থাকি, ভাবি কোনো এক নক্ষত্রের ঘোরে আমার লেখা নক্ষত্রের আয়ু লাভ করবে হয়তো। ফেরদৌসী তো নিজের রচনা সম্বন্ধে শাহনামাতে কতবার এই কথা বলেছেন। কথাটা অবশ্য এত সোজা ভাষায় বলেননি। সম্রাটের শক্তি পরাভূত হবে, সিংহাসন কালের পথে ধুলোয় লুটাবে, কিন্তু কবিত্বের অমরতাকে পরাভূত করবে কে? তারপর তাঁর কাব্যের সমাপ্তিও
জ্যোতিষশাস্ত্রের দিনক্ষণ দিয়ে, যেন তার শাহানামাকে গ্রহ নক্ষত্রের সাথে গাঁথার এ এক পরোক্ষ ইঙ্গিত। এ বিষয়ে রবীন্দ্রনাথই পৃথিবীর আদি ও শেষ কবি, যিনি এই মর্ত্যলোকের ধুলামালিন্যে এনেছেন নক্ষত্রের পিপাসা। আর গ্যাটে আজ সন্ধ্যায় উল্লাস ও ফারুকের সাথে হাঁটতে হাঁটতে এইসব কথা ভেবেছি। বললাম, বাতাসের গন্ধ শুঁকছি, বৃষ্টির আশা নেই, যদি আসে তবে রাত 10টার পর কিংবা কাল বিকেলে। ওদিকে পশ্চিম উত্তর কোণে দিগন্ত রেখার কাছে ফ্ল্যাশ বাতি জ্বলছে। বললাম, মানিকগঞ্জের দিকে ঝড় হচ্ছে, ঢাকার দিকে উত্তরের বাতাস ছুটেছে, সেখানেও। আর মেঘালির আরও খবর পাওয়া গেল সখীপুরের দিক থেকে। ওরা বোধ করি আমার কথা বিশ্বাস করে, বিশ্বাস না হলে সায় বা দেয় কি করে? আমি যে ওদের স্যার। তবে বয়সের তরুণতর কালে পড়েছিলাম যে গ্যাটে ভাইসারের রাজপ্রাসাদ থেকে উল্কাপতন দেখে বলেছিলেন, ইটালির দিকে কোনো অঞ্চলে ভূমিকম্প হয়েছে। সেকালের তড়িৎহীন খবরাখবরে 2-1 দিন পর জানা গেল কথাটা সত্যি। সেই থেকে বালকের মতো তাকে অনুকরণের চেষ্টা। আবহাওয়া সম্পর্কে আমার কাছের লোকদের এমনি ধারণা দাঁড়িয়েছে যে সেলিম স্যারকে জিজ্ঞাসা করো, তিনি বলে দেবেন খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য অনুষ্ঠান পণ্ড হবে কিনা। যেতে যেতে জনশূন্য পথে উত্তর সন্ধ্যায় হঠাৎ সঙ্গীদের বলি, এই বৃক্ষ, দূরের স্ফুরণ, এসব না ভেবেই জীবন তো কাটানো যায়। কাটাচ্ছেও বটে কোটি কোটি মানুষ। বিত্ত, অর্থ, উত্থান পতনের ইহজাগতিক সংক্ষোভে ঘূর্ণিত তারা, তাদের কাছে এইসব স্ফুট সন্ধ্যা তারা, মেঘের আলাপ অর্থহীন। ওসব না করেই দিব্যি জীবন কাটানো যায়। কিন্তু আমার কাছে, হয়তো তোমাদের কাছে, এসবই রিচুয়াল। মানুষের বস্তুবাদিতা কি ভয়ঙ্কর! সে কেবল অর্থ করি আর ইট কাঠের দিকে চোখ রেখে 60, 70, 80 বছর পার করে দেয়। তারপর দিব্যজ্ঞানহীন হাসপাতালের শয্যা থেকে কবরের ছাদ মুখা হয়। মরবার সময় হঠাৎ এই অপূর্ণতা যদি জাগে, আহা, আমার তো মেঘনা নদীর মোহনাটা দেখা হয়নি। আমি ব্যবসার কাজে এতটা উদ্বিগ্ন ছিলাম যে ঘাট কখন দেখা যাবে তাই ভেবেছি। আচ্ছা, বাদ দেই অবাস্তব চিন্তা। কেন ভাই এই একটুখানি ভূমিকম্প, একটু কদিন খরা, তখন তো মৃত্তিকার অটলতাকে, বৃক্ষের ঊর্ধ্বগ্রীবাকে কতই না কামনা করি। রবীন্দ্রনাথ, যিনি শিল্প বিপ্লবের পর এই 70% অশুভ পৃথিবী থেকে মুক্তি চেয়েছেন মানুষের, সে মুক্তি পণ্যের ভিড়ে পথ হারায়। আর দূর অরণ্য, মাঠ, নদী, মেঘ, নক্ষত্রলোক ক্রমেই আমাদের আবাং মানস গোচর হতে থাকে। বাংলা নাটকের বরপুত্র, প্রবাদ পুরুষ নাট্যাচার্য সেলিম আল দীন আজকে তাঁর মহাপ্রাণে 13 বছর। গভীরভাবে অনুভূত হচ্ছে তার অনুপস্থিতি। বাংলার শিল্পভূমিতে স্বপ্ন জাগানিয়া মুক্তির অবিনাশী সুর নিয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি। বাঙালির নবনাট্য নন্দন ভাবনার উদ্যোক্তা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা তিনি। 1000 বছরের চর্চিত শিল্পরীতির আলোকে নতুন শিল্পতত্ত্ব এবং সৃষ্টি নিয়ে উপস্থিত হয়েছিলেন সেলিম আল দীন। ঔপনিবেশিক শিল্পরীতির বিপরীতে এ জনপদের ঐতিহ্যমণ্ডিত বর্ণিল সংস্কৃতিকে তুলে ধরেছেন তিনি। শেকড় সন্ধানী নাট্যকার সেলিম আল দীন গ্রাম থিয়েটারের
সকল জেলায় ছুটে গিয়েছেন হাজার বছরের সংস্কৃতিকে ঐতিহ্যের সন্ধানে। এ জনপদের বিশাল প্রান্তরে চষে বেরিয়েছেন নতুন নাট্য ও শিল্পকলার উপাদান তুলে আনতে। গ্রাম থিয়েটারের তত্ত্ব নিয়ে ছুটে গেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে। বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। উচ্চারণ করেছেন, হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে। শিল্পে উৎকেন্দ্রিকতাকে পরিহার করে জাতীয় নাট্য আঙ্গিকের বিকাশ ঘটানো, প্রচলিত ও অবলুপ্ত লোকনাট্য কাঠামো ও শিল্পরীতির উদ্ধার, সংরক্ষণ, চর্চা, ঐতিহ্যবাহী অভিনয় রীতির উৎকর্ষ সাধন, অভিনয়ের আধুনিকায়ন উদ্দেশ্যগুলো বাস্তবায়নের লক্ষ্যে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সেলিম আল দীন বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সংগঠিত করেছিলেন এই জনপদের বিপুল সংখ্যক নানা পেশা, ধর্ম, বর্ণের গ্রাম থিয়েটার নাট্যকর্মীকে। সাথে ছিলেন আমাদের আরেক যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম কর্ণধার নাসিরুদ্দিন ইউসুফ। তাদের দেখা পথ ধরেই আজ সারা দেশে গ্রাম থিয়েটার কয়েক হাজার নাট্যকর্মী কাজ করে যাচ্ছে অবিরাম। দৈহিক অবয়বে সেলিম আল দীন নেই, কিন্তু তিনি আছেন আমাদের অস্তিত্বে, আদর্শে, মননে। আমরা তার প্রয়াণ স্মরণ করি বেদনা চিত্তে। শোককে সাংগঠনিক শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। সেলিম আল দীন তো সেই মন্ত্রই দিয়ে গেছেন আমাদের। সাদামেঘ জলকল্লোল শঙ্খ বাতাস ফেলিলাম 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 তোমার মুখ বিচিত্র রং ছায়া সন্ধি সন্ধ্যা তারা ফেলিলাম ফেলিলাম। যমুনার তীরবাসী মেয়েটি কালো শ্যামল, এবং যমুনার তীরের অধিবাসীরা যেমন হয় বেশ দীর্ঘকায়। তার নাম আবছা। আবছা একটা ধানেরও নাম, ধানের নামে মেয়ের নাম। যে বছর তার জন্ম সে বছর চরে প্রচুর ধান, আর আষাঢ়ে যেমন তেমন শ্রাবণের ঢলে তলিয়ে গিয়েছিল জমি বাড়ি পর্যন্ত। বাপমাওহীন মেয়েটিকে শশীগ্রামে নিয়ে যায় তার এক আত্মীয়, এবং আবছা যখন হাঁটতে শিখেছে, চাঁদকে তাদ তারাকে তা বলছে, ঠিক তখন ভাদ্রের শেষে মধ্যরাত্রে এক বিশাল হুলস্থুল চিৎকার। যমুনা পশ্চিমে রেখে পূবের উদয় সূর্যের প্রান্তদেশ পর্যন্ত যেন ভেঙে ফেলবে। অল্প চাঁদের আলোয় দেখা যাচ্ছিল বিশাল বৃক্ষরাজির ডানে বামে জল বিলীন হবার দৃশ্য, আর উন্মত্ত হবার ফুৎকারে ধরাস ধরাস ঘোলা জল এসে আছড়ে পড়ছিল ভাঙনের তটে। সেদিন বিকেল পর্যন্ত কেউ ভাবে নাই যে শশীগ্রামের ভাঙন আসন্ন। ভাঙনের আগে তার মাটির নিচে তীক্ষ্ণ জলের খুর পত্তনি মাটির শেকড় কেটে দেয়, অদৃশ্যে চুল ফাটল রেখে যায় আসন্ন ভাঙন ভূমিতে। সেই চুল ফাটল কেউ দেখে নাই, তবে গোয়ালের মাঠের বয়াররা
খুব চঞ্চল হয়ে উঠেছিল। আবছা ফের গৃহ ছাড়া হলো। আত্মীয়ের বাড়িটাও গাঙে ভাঙলে পর কেউ কেউ আবছাকে নিয়ে আফসোস, আর কেউ কেউ তার ভাগ্যলিপির সঙ্গে যমুনার বর্ষাকালীন উন্মত্ততার যোগসূত্র খুঁজে পাবার চেষ্টা করল। মাত্র হামাগুড়ি থেকে দাঁড়াতে শেখা মেয়েটি সেই বিষয়টা বুঝতেও পেরেছিল নানা বাড়ির আশ্রয়ে। সে তখন কিশোরী, তার উরুসন্ধিতে লোমাভাস দেখা দিচ্ছে, ফুরফুরে চুল। নানিকে জিজ্ঞাসা করতে নানি ধমকে থামিয়ে দিয়েছিলেন, নিষেধ করেছিলেন কাউকে বলতে। কিন্তু হায় রে, সে বছরই যমুনা খুবলে খেল নারাঙ্গীর চর। ধানও হয়েছিল প্রচুর। পরিবারের সবাইকে বিশাল জল থাবা হরণ করে নিলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে মেয়েটির ভেতর এক অপয়া সুপয়া একত্রে বাস করে। সে যেখানে যাবে সুপয়া হয়ে দেখা দিয়ে নদীর বিশাল কোনো ঠাঁই থেকে তুলে আনবে অচিন স্রোতের ফনা। সে ফনা বিশাল জলসাপ। নদীর গভীর থেকে খোয়াজের পোষ্য হয়ে আকাশ ছোঁয়া ফনা তুলে মারবে ছোবল। সবাই ভীতির চোখে দেখে আবছাকে। একমাত্র বেঁচে থাকা ছোট মামা বহু দূর নালিন্দাগঞ্জে রিক্সা চালকের কাজ নিল, আর মনে মনে স্থির করল মেয়েটাকে বিদায় করতে হবে। তো প্রতি বছর বতর, সিলেট, টাঙ্গাইল, পাবনা থেকে শত শত ধান কাটা লোক আসে আঘন পুষে। সেরকম এক বছর সিরাজ নামে এক মাইটালের সঙ্গে ছোট মামা বিয়ে দিয়ে দেয় আবছার। হঠাৎ বিবাহ। না তার গায়ে হলুদ, না গুঁড়ি কোটা, না সুগন্ধি লতা শাইলের ভাত, সখীদের গীতে বেউলা লক্ষিন্দরের করুণ মিনতি। না ছিল তার বিভার কোনো গান বরের উদ্দেশ্যে, কেবল গঞ্জ থেকে দুখানা শাড়ি আর যুবক জামাইয়ের জন্য দুখানি পাঞ্জাবি ফতুয়া। তারপর অঝোর কান্না, হাও মাও, দূর স্মৃতি, অপয়ার অপবাদ। রাত পোহাতেই ভোর। যমুনার থেকে বহুদূর কাঠপুর, সেইখান থেকে মাইটাল গ্রাম। আমারে দূর কইরা দিতাছ কেন মামা? জানি না গো মা, এটাই তো হয়। আমার যে যমুনারে ভালো লাগে, সেই চর, সেই যে তোমার ফাঁস পান্তা ভাতের পাতিল নিয়া হাঁটু পানি কিনাওতে চরে গিয়া বৈশা থাকা, ফের ফিরে আসা। তখন মামার চোখে সন্দেহ যথার্থ ঘনীভূত হয়। যমুনার লগে এত পীড়িত কিসের রে হারামজাদি? মামা গো, ও মামা, সর্বনাশী, তুই যেখানে যেই ঘরে গেছস, যে পরিবারে গেছস, সর্বধনহারা হয়েছে না সে? দেখোস না বিশাল সম্পত্তি থুইয়া এখানে রিক্সা চালায়। বেরিয়ে যান মামা এবং দর্শক মণ্ডলী। তারপর সেই আত্মীয় স্বজন পরিবারচ্যুত যমুনা পাড়ের মেয়ে আরেক দেশের আরেক অঞ্চলের যুবক স্বামীর হাত ধরে চলে বাসে, রিকশায়, এসে উপস্থিত হয় কাঠপুর গ্রামে। পালাবো কেন, অগ্রাহ্য করব। কষ্টে কষ্টে কোষ্ঠীর পাথর, পাথরের চোখ পলকহীন, যেন এক্ষুনি গিলে খাবে এমন অনর রাক্ষসী। মনি নড়ে না, পাতা পড়ে না, তীব্র ক্রোধের রশ্মি পুড়িয়ে দিচ্ছে আমার ভ্রুবিন্দু। তবু পালাবো কেন, অগ্রাহ্য করব। অগ্রাহ্য করব তোমার অবজ্ঞা ও স্বার্থপরতাকে। তোমার করুণার ফোঁটা জল ছুঁড়ে দেব ঊর্ধ্বাকাশে। এতই শক্তিহীন আমি যে ঝড় ঘনাচ্ছে বলে চলে যাব, ফিরে যাব সংরক্ষিত গুপ্ত আবাসে? বরং দাঁড়াবো বজ্র ও বিদ্যুৎপূর্ণ শূন্য প্রান্তরে,
যতই গর্জন করো, ঝড় তোলো বাতাসের হুঙ্কার, তবু পালাবো না, অগ্রাহ্য করব। আমার অগ্রাহ্য করার শক্তি তোমার ঝড়ের মেঘের পেশি থেকেও কালো এবং স্ফীতকায়। আমার প্রচণ্ড সহ্য ক্ষমতায় তোমার সংসার পোড়ানো আগুনের শিখাগুলি দ্রুত স্থির ও শীতল হবে বরফের শিখারূপে। পালাতে পালাতে নত জানু হতে হতে এই এত দূর এসেছি। পূর্ব দিগন্ত থেকে চাবুকে চাবুকে এনে ফেলেছ একেবারে পশ্চিমে। এবার কত দূর নেবে? পশ্চিমের পরে আর কোনো পশ্চিম নেই। সুতরাং দাঁড়াবো নির্ভয়ে। শেষ দিগন্ত রেখা সাহস দিয়েছে এনে। পালাবো না এবং অগ্রাহ্য করব তোমার ক্রোধ, বজ্রঝড় চিৎকার, মৃত্যু ভয় মারের হুঙ্কার। আর পালাবো না, অগ্রাহ্য করব তোমাকে।